এবং মাদ্রাসামুখী বাজেট। এই বাজেটে আরো 600 নতুন মাদ্রাসা তৈরি করার কথা বলা হয়েছে। কারণ 7 শেখের মতো আনসারুল বাংলার লোকেরা আবার আসবে, মাদ্রাসা তৈরি হবে, খাজেরি মাদ্রাসা, যেখান থেকে ভারত বিরোধী জঙ্গিবাদ, মৌলবাদ সৃষ্টি করা হবে। আমি মাদ্রাসার ইতিহাস, মাদ্রাসার ছাত্রদের অবদান শুভেন্দুবাবু ভালো করে জানেন, এবং আমি বলছি এটা কথা আমার থেকেও বেশি শুভেন্দুবাবু জানেন। স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী একজন মাদ্রাসার ছাত্র তিনি। যে আমরা প্রাইমারি শিক্ষা ব্যবস্থা যেটা আমূল পরিবর্তন হয়েছে সেটা যার হাত ধরে হয়েছে তিনি একজন মাদ্রাসা ছাত্র। শুভেন্দুবাবু ভালো করে জানেন, কিন্তু শুভেন্দুবাবু মাদ্রাসাকে আক্রমণ লক্ষ্যবস্তু করার কারণ হচ্ছে ওনাকে এখন চর্চায় থাকতে হবে, ক্ষমতার পেতে হবে, সেই জন্য মাদ্রাসাকে নিয়ে এত করছে। স্বাধীন ভারতের পাওয়ার ক্ষেত্রে, ব্রিটিশ মুক্ত ভারত পাওয়ার হওয়ার ক্ষেত্রে মাদ্রাসা ছাত্রদের ভূমিকা অতুলনীয় ছিল। আপনি ইন্ডিয়া গেটে যাবেন দিল্লির, সেখানে যে শহীদদের নাম লেখা আছে 93,000, আপনি 60-62,000 মুসলমানের নাম পাবেন। 60-62,000-এর মধ্যে আমি দায়িত্ব নিয়ে পেয়েছি 50,000 মাদ্রাসা ছাত্রদের নাম পাবেন। কারা তাদের কি ভূমিকা ছিল? দেশকে স্বাধীন করতে হবে, আজকে সেই মাদ্রাসাকে দেখে দেওয়ার চেষ্টা করছে। যদি শুভেন্দুবাবু ওই কথা বলে থাকেন আপনার কথা অনুযায়ী, আমি অনুরোধ করব প্রথমে মাদ্রাসার বর্তমান যে টিচারগুলো আছেন, মুসলমানরা নয়, মাদ্রাসাকে আক্রমণ করবে আর মুসলমানরা উত্তর দেবে না, মুসলমান টিচার নয়। আমি আশা করব মাদ্রাসায় যে সমস্ত নন মুসলিম টিচাররা আমাদেরকে পড়াচ্ছেন, আমিও মাদ্রাসার একজন ছাত্র, আমাকেও রমেশ স্যারের মতো স্যারেরা, আরও স্যারেরা আমাদেরকেও কিন্তু পড়িয়েছেন। আমরা তাদের জ্ঞান চিনার যে জ্ঞান দিয়েছেন, জ্ঞান অর্জন করেছি। তা আমার অনুরোধ যে সমস্ত শিক্ষা কেন্দ্রে মাদ্রাসাতে প্রায় 50% কিন্তু নন মুসলিম টিচার আছেন, তাদেরকে আমি সম্মান জানিয়ে বলছি তারা প্রতিবাদ করুন। কারণ মাদ্রাসা যদি জঙ্গি তৈরি হয়, 100টা টিচার থাকলে 50টা টিচার কম বেশি 50টা টিচার কিন্তু হিন্দু সমাজে, তাহলে একজনকে 100% জঙ্গি তৈরি করার ক্ষেত্রে তাহলে 50% কিন্তু নন মুসলিম টিচারের অবদান থাকছে শুভেন্দুবাবুর কথা অনুযায়ী। যদি এই কথা বলে থাকেন শুভেন্দুবাবু, আমি জানি না কি বলেছেন, তবে অনুরোধ করবো সেই সমস্ত নন মুসলিম টিচারদের কাছে চুপ থাকবেন না। কারণ মাদ্রাসাতে আপনারা পড়াশোনা করাচ্ছেন, আপনারাও ছাত্র তৈরি করছেন, আপনার ছাত্র সম্পর্কে, আপনার শিক্ষা প্রতিষ্ঠানের সম্পর্কে বাজে মন্তব্য শুভেন্দুবাবু করছে, তাই আপনাকে দিতে হবে। আর একটা কথা আপনাদের জানিয়ে রাখি, এই মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাতে শুধু মুসলমানরা পড়াশোনা করেনি, প্রায় 10-15% নন মুসলিম ভাইরাও তাদের ছেলে মেয়েদেরকে মাদ্রাসায় পড়ায়। তাহলে মাদ্রাসা থেকে 100টা ছেলে যদি জঙ্গি তৈরি হয়, তাহলে 10-15টা তাহলে কোন সমাজের ছেলে জঙ্গি তৈরি হচ্ছে? শুভেন্দুবাবু ইচ্ছাকৃতভাবে এই ধরনের অবাঞ্ছিত মন্তব্য করছে শুধু মিডিয়াতে চর্চা হওয়ার জন্য। শুভেন্দু অধিকারীর দল এবং তৃণমূল কংগ্রেস দুটো দলই 2026-এ মুখ থুবড়ে পড়বে, সেই জন্য কিছুভাবে একটু নড়াচড়া করে বসার জন্য এই অপচেষ্টা চলছে। আর তাকে যোগ্য সাথ দিয়ে চলছে আমাদের রাজ্য সরকার। এই ধরনের কথা বলছে, কই রাজ্য সরকারের পক্ষ থেকে কোনো একটা স্টেটমেন্ট আপনারা পেয়েছেন? 600 মাদ্রাসা নাকি তৈরির উনি বলছেন, কই আমি দেখুন আমার বাজেট স্পিচ আমার কাছে আছে গভর্নরের, আপনি চাইলে আপনাকে আমি দেখাতে পারি। ওখানে নতুন মাদ্রাসা তৈরির কোনো জায়গা আমি দেখতে পেলাম না। রাজ্যে মাধ্যমিক পরীক্ষা এবং তার সঙ্গে সঙ্গে মাদ্রাসারও পরীক্ষা একই সঙ্গে চলছে, এবং আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটি রাজনৈতিক দল, বিশেষত তৃণমূল কংগ্রেস, একেবারে কিন্তু গোলাপ হাতে দাঁড়িয়ে পড়েছেন প্রত্যেকটা স্কুলে, বিদ্যালয়ে এবং বিভিন্ন জায়গায় ভিড় করেছেন। আমরা সেই ছবি ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে সংবাদ মাধ্যমে দেখতে পেয়েছি। কি বলবেন? আপনারাও তো বার্তা দিয়েছেন, শুভেচ্ছা বার্তা দিয়েছেন পরীক্ষার্থীদের জন্য, কি বলবেন? আজ থেকে শুরু হচ্ছে মাধ্যমিক, স্কুলের মাধ্যমিক, হাই মাদ্রাসার মাধ্যমিক, সিনিয়র মাদ্রাসার মাধ্যমিক তথা আলিম এবং ফাজিল, যেটা ফাজিলটা হচ্ছে এইচএস, ইকুইভ্যালেন্ট এইচএস। তো গতকাল থেকেই সবার শুভেচ্ছার বন্যা বইছে, আমরাও শুভেচ্ছা দিয়েছি, আমিও দিয়েছি যে আজকের যারা কালকে ময়ূরে বৃক্ষে পরিণত হবে এবং তাদের দ্বারাই বাচ্চা যারা আছেন তাদের দ্বারাই আগামীর সভ্যতা গড়ে উঠবে, এই ছাত্রছাত্রীদের দ্বারাই, এটা আশা করছি আমরা। সবাই স্বাভাবিকভাবে নিয়ম অনুসারী করছে, আপনার শুভেচ্ছা জানাচ্ছেন, উইশ করছেন, ভালো কথা, সবাই করছে, আমরাও করছি। তো সকাল থেকে আমি একটা জিনিস যেটা দেখলাম, তৃণমূল কংগ্রেস সকাল সকাল চান করে নিয়ে, আতর গায়ে বডি স্প্রে করে নিয়ে একদম গোলাপ হাতে পেন হাতে নিয়ে দাঁড়িয়ে পড়ছে শিক্ষা প্রতিষ্ঠানের সামনে, ছাত্রগুলোকে উদ্ধার করতে হবে। তো ব্যাপারটা হচ্ছে যে তৎপরতা দেখাচ্ছে আজকের দিনে, সেই তৎপরতা যদি শিক্ষক নিয়োগের ক্ষেত্রে দেখাতো তৃণমূল কংগ্রেস, তাহলে সত্যি আমাদের শিক্ষা ব্যবস্থা আমূল পরিবর্তন হয়ে যেত। আজকে যে তৎপরতা দেখাচ্ছেন তৃণমূল কংগ্রেসের নেতাগুলো, সেইগুলো যদি মাদ্রাসায়, স্কুলে যে পরিকাঠামোগত যে গ্যাপগুলো আছে সেইটা নিয়ে যদি তৎপরতা দেখাতো, তাহলে কিন্তু শিক্ষা ব্যবস্থা আমূল পরিবর্তন হতো। কন্টিজেন্সি ফান্ড
কম্পোজিট গ্রান্ট শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে দেয়নি রাজ্য সরকার। কেন্দ্র রাজ্যের রেশিও আছে, কিন্তু রাজ্য সরকার তো দেওয়া দরকার, কেন্দ্রকে থেকে চাওয়া দরকার, না পেলে সংবিধানকে সামনে রেখে মামলা করা দরকার। এই কম্পোজিট গ্রান্ট না থাকার ফলে কী হয় জানেন, ওই ডাস্টার, চক, হ্যান ত্যান, বিদ্যুতের বিল এগুলো থেকে দেয়া হয়, সেগুলো তো দিচ্ছে না। কিন্তু সকাল সকাল চান টান করে একদম গায়ে স্প্রে আতর টাতর লাগিয়ে দাঁড়িয়ে যাচ্ছে, গোলাপ নিয়ে তোমার বেস্ট তোমার করছে। যারা বাচ্চাগুলো পরীক্ষা দিতে যাচ্ছে খোঁজ নিয়ে দেখুন কতজনের স্কুলের বাংলা টিচার নাই, শিক্ষক শূন্য হয়ে পড়ে আছে। নিজের প্রচেষ্টায় বাচ্চাগুলো পড়াশোনা করে, ছাত্রছাত্রীগুলো পড়াশোনা করে পরীক্ষা কেন্দ্রে যাচ্ছে, আর এরা নাটক করার জন্য সামনে দাঁড়িয়ে যাচ্ছে। এই নাটক বন্ধ করতে হবে। একটা খুব ট্রোল হয় নাকি, নাটক কম করো প্রিয় না কিসব এটা বলে, সেই হচ্ছে। তো আমি তো বলবো তৃণমূলের দাদাদেরকে, প্রিয় নাটক কম করো, আরে টিচার নিয়োগের কথা বলো। ওইভাবে যে তৃণমূল কংগ্রেস সকাল সকাল এই শিক্ষা প্রতিষ্ঠানগুলোর সামনে দাঁড়িয়ে একটা প্ল্যাকার্ড নিয়ে বলতো যে অবিলম্বে শিক্ষা প্রতিষ্ঠানের পর্যাপ্ত পরিমাণে শিক্ষক ছাত্র রেশিও মেনটেন করতে হবে, শিক্ষককর্মী নিয়োগ করতে হবে, স্বচ্ছতার সাথে নিয়োগ করতে হবে, এই দাবি যদি তুলতো না, সত্যি আমি আজকে তৃণমূল কংগ্রেসকে বাহাবা দিতাম। কিন্তু সমালোচনা এই জন্যই করছে, শুধু ফুটেজ খাওয়ার জন্য করছে। আর আপনার বাড়ির গরিবের ছেলেপুলেগুলো, শ্রমজীবী প্রান্তিক শ্রেণীর মানুষের ছেলেগুলো আজকে দেখুন তাদের নিজস্ব প্রচেষ্টায় তারা পড়াশোনা করে এক্সাম কেন্দ্রে যাচ্ছে, পরীক্ষা কেন্দ্রে যাচ্ছে। এটা নাটক ছাড়া আর কিছুই করছে না তৃণমূল কংগ্রেস। তাই বলছি আবার, প্রিয় নাটক কম করো। মাধ্যমিকের সঙ্গে সঙ্গে মাদ্রাসার পরীক্ষা, এই মধ্যেই কিন্তু দেখা যাচ্ছে বাজেট পেশ, কেন্দ্রে বাজেট পেশ হয়েছে এবং সেখানে দেখা গেল মাদ্রাসার জন্য, আবারও বলছি সমস্ত ভারতের মাদ্রাসার জন্য মাত্র 1 লক্ষ টাকা বরাদ্দ করেছেন শিক্ষা দপ্তর থেকে, এবং সেখান থেকে আমাদের নির্মলা সীতারামন অর্থমন্ত্রী তিনি করেছেন। তার সঙ্গে সঙ্গে আমরা দেখতে পাচ্ছি আবার রাজ্য বাজেট পেশ হবে এবং সেখান থেকে শুভেন্দু অধিকারী মন্তব্য করলেন যে রাজ্যে একেবারে বাজেট হচ্ছে মাদ্রাসামুখী, 600টি নতুন মাদ্রাসা তৈরি হচ্ছে এবং এই মাদ্রাসা থেকে কোট আনকোট তিনি বলছেন যে ভারত বিদ্বেষী এবং ভারত বিরোধী কাজ এখান থেকে শেখানো হবে। কি বলবেন? একটু বিস্তারিতটা বলবো আপনাদেরকে, যারা দর্শক বন্ধুরা শুনবেন একটু ধৈর্য নিয়ে শুনবেন। প্রথম কথা হচ্ছে, সেন্ট্রাল গভর্নমেন্ট যে সরকার দ্বারা পরিচালিত, তারা আপাদমস্তক একটা মুসলিম বিদ্বেষী সরকার। এরা সব সময় চায় যে ভারতবর্ষের মুসলিম, দলিত, প্রান্তিক, আদিবাসী মানুষদেরকে, যারা প্রান্তিক মানুষ, পিছিয়ে বর্গের মানুষ, তারা পিছিয়েই থাকুক। এরা কোনোদিনের জন্য আপলিফমেন্ট চায় না। আপনারা দেখছেন যে আদিবাসী হওয়ার জন্য, দলিত হওয়ার জন্য তাদের উপরে কীভাবে অত্যাচার নেমে আসছে, মুসলিম হওয়ার জন্য পিটিয়ে মেরে দিচ্ছে রাস্তাঘাটে, মব লিঞ্চিং করছে। তো এই সরকারের কাছ থেকে কোনোদিন আমি আশা করিনি, কারণ এটা ভালো কিছু হবে। এরা সবকা সাথ সবকা বিকাশ বললেও এরা শিল্পপতিদের সাথ দিচ্ছে, তাদেরই বিকাশ করছে। সাধারণ মানুষ, মুসলমান নির্বিশেষে এরা বঞ্চিত হচ্ছে। যে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাকে সংবিধান শিক্ষিত, তাকে যেভাবে ধ্বংস করার চেষ্টা করছে, পার্লামেন্টে তো বিজেপি কিছু কথা বলবে না, মেনে নিলাম। আমাদের রাজ্য থেকে 29টা যে এমপি গিয়েছেন, তারা কি বলেছে সেটা আমার জানার দরকার আছে একটু, সেটা আমি জানতে চাই। আমাদের রাজ্যের এমপিগুলো কি করছে পার্লামেন্টে দাঁড়িয়ে, যে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা শুধু নয়, আমি আপনাকে বলি ST/SC ছেলে মেয়েদের স্কলারশিপে অনেক কাটিং হচ্ছে। তাহলে আমাদের রাজ্যের এমপিগুলো যিনিরা গিয়েছেন, তারা পার্লামেন্টে দাঁড়িয়ে বললো না কেন যে মাইনরিটি ছেলে মেয়েদের সাথে যে অন্যায় হচ্ছে, একইভাবে ST/SC কমিউনিটির ছেলে মেয়েদেরকে এই স্কলারশিপে ফান্ড কাটিংয়ে তারাও ক্ষতিগ্রস্ত হবে, এই নিয়ে কোনো কথা বলতে দেখলাম না। তারা শুধু ঘুরিয়ে ঘুরিয়ে কথা বলে বিজেপিকে সুবিধা পাইয়ে দিয়ে পালিয়ে আসছে। আসা যাক আমাদের রাজ্যে এখনো পূর্ণাঙ্গ বাজেট পেশ হয়নি 2025-26 অর্থবর্ষের। আজকে এটা বাজেট সেশন চলছে। আজকে আমাদের রাজ্যের আপনার গভর্নর স্যারের আজকে একটা স্পিচ ছিল। সেই গভর্নর স্যারের সংবিধানের 175 নম্বর আর্টিকেল অনুযায়ী আজকে স্পিচটা দিয়েছেন। স্বাভাবিকভাবে এই স্পিচ যেটা হয় সেটা রাজ্যগুলো ঠিক করে দেয়, গভর্নর স্যার এসে পড়ে দেয়। তো ওর মধ্যে একটা জায়গাতে উল্লেখ আছে যে রাজ্যে 614টা সিনিয়র হাই মাদ্রাসা মিলে 614টা আছে বামেদের আমলে। এই সরকারের আমলে একটা নতুন হাই মাদ্রাসা, সিনিয়র মাদ্রাসা সরকার করেনি, মাত্র 13-14টা ইংলিশ মিডিয়াম মাদ্রাসা করেছে, সেগুলো আবার ধ্বংস হতে চলেছে। যাক, ওই মাদ্রাসার মধ্যে 300 মাদ্রাসাতে 600 স্মার্ট ক্লাসরুম, যেটাকে আমরা ডিজিটাল ক্লাসরুম বলি, যদি আমি বলি ডিজিটাল ক্লাসরুম এর জন্য আপনার একটা অনুমোদন দিয়েছে। কবে ডিজিটাল ক্লাসরুম হবে? 2047 সালে হবে কি 2100 সালে হবে সেটা বলতে পারবো না আমি, কিন্তু হবে। কারণ এই হবে এদের নাটক আমি অনেক দিন ধরে 2021 থেকে দেখছি আমি, হবে 2025 চলে আসলো। তো তা এতটুকু অনুমোদন দিয়েছে। এটাতেও শুভেন্দুবাবুর রাগ হচ্ছে কেন? শুভেন্দুবাবু রাগ হচ্ছে না, শুভেন্দুবাবু মাদ্রাসার সম্পর্কে বিষ উগলাচ্ছে কেন? শুভেন্দুবাবু মাদ্রাসার ইতিহাস ভালো করে জানেন। স্বাধীনতা সংগ্রামে মাদ্রাসার ইতিহাস, মাদ্রাসার ছাত্রদের অবদান শুভেন্দুবাবু ভালো করে জানেন। এবং আমি বলছি এটা কথা, আমার থেকেও বেশি শুভেন্দুবাবু জানেন। স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী একজন মাদ্রাসার ছাত্র তিনি। যে আমরা প্রাইমারি শিক্ষা ব্যবস্থা যেটা আমূল পরিবর্তন হয়েছে, সেটা যার হাত ধরে হয়েছে তিনি একজন মাদ্রাসা ছাত্র।
শুভেন্দুবাবু ভালো করে জানেন, কিন্তু শুভেন্দুবাবু মাদ্রাসাকে আক্রমণ লক্ষ্যবস্তু করার কারণ হচ্ছে ওনাকে এখন চর্চায় থাকতে হবে, ক্ষমতার পেতে হবে, সেই জন্য মাদ্রাসাকে নিয়ে এত করছে। স্বাধীন ভারতের পাওয়ার ক্ষেত্রে, ব্রিটিশ মুক্ত ভারত পাওয়ার হওয়ার ক্ষেত্রে মাদ্রাসা ছাত্রদের ভূমিকা অতুলনীয় ছিল। আপনি ইন্ডিয়া গেটে যাবেন দিল্লির, সেখানে যে শহীদদের নাম লেখা আছে 93,000, আপনি 60-62,000 মুসলমানের নাম পাবেন। 60-62,000-এর মধ্যে আমি দায়িত্ব নিয়ে পেয়েছি 50,000 মাদ্রাসা ছাত্রদের নাম পাবেন। কারা ওরা, কারা, তাদের কি ভূমিকা ছিল? দেশকে স্বাধীন করতে হবে, আজকে সেই মাদ্রাসাকে দেখে দেওয়ার চেষ্টা করছে। যদি শুভেন্দুবাবু ওই কথা বলে থাকেন, আপনার কথা অনুযায়ী আমি অনুরোধ করব, প্রথমে মাদ্রাসার বর্তমান যে টিচারগুলো আছেন, মুসলমানরা নয়, মাদ্রাসাকে আক্রমণ করবে আর মুসলমানরা উত্তর দেবে না, মুসলমান টিচার নয়। আমি আশা করব মাদ্রাসায় যে সমস্ত নন মুসলিম টিচাররা আমাদেরকে পড়াচ্ছেন, আমিও মাদ্রাসার একজন ছাত্র, আমাকেও রমেশ স্যারের মতো স্যারেরা, আরও স্যারেরা আমাদেরকেও কিন্তু পড়িয়েছেন, আমরা তাদের জ্ঞান চিনার যে জ্ঞান দিয়েছেন, জ্ঞান অর্জন করেছি। তা আমার অনুরোধ, যে সমস্ত শিক্ষা কেন্দ্রে মাদ্রাসাতে প্রায় 50% কিন্তু নন মুসলিম টিচার আছেন, তাদেরকে আমি সম্মান জানিয়ে বলছি, তারা প্রতিবাদ করুন। কারণ মাদ্রাসা যদি জঙ্গি তৈরি হয়, 100টা টিচার থাকলে 50টা টিচার কম বেশি 50টা টিচার কিন্তু হিন্দু সমাজে, তাহলে একজনকে 100% জঙ্গি তৈরি করার ক্ষেত্রে তাহলে 50% কিন্তু নন মুসলিম টিচারের অবদান থাকছে শুভেন্দুবাবুর কথা অনুযায়ী। যদি এই কথা বলে থাকেন শুভেন্দুবাবু, আমি জানি না কি বলেছেন, তবে অনুরোধ করব সেই সমস্ত নন মুসলিম টিচারদের কাছে চুপ থাকবেন না। কারণ মাদ্রাসাতে আপনারা পড়াশোনা করাচ্ছেন, আপনারাও ছাত্র তৈরি করছেন, আপনার ছাত্র সম্পর্কে, আপনার শিক্ষা প্রতিষ্ঠানের সম্পর্কে বাজে মন্তব্য শুভেন্দুবাবু করছে, এর উত্তর আপনাকে দিতে হবে। আর একটা কথা আপনাদের জানিয়ে রাখি, এই মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাতে শুধু মুসলমানরা পড়াশোনা করেনি, প্রায় 10-15% নন মুসলিম ভাইরাও তাদের ছেলে মেয়েদেরকে মাদ্রাসায় পড়ায়। তাহলে মাদ্রাসা থেকে 100টা ছেলে যদি জঙ্গি তৈরি হয়, তাহলে 10-15টা তাহলে কোন সমাজের ছেলে জঙ্গি তৈরি হচ্ছে? শুভেন্দুবাবু ইচ্ছাকৃতভাবে এই ধরনের অবাঞ্ছিত মন্তব্য করছে শুধু মিডিয়াতে চর্চা হওয়ার জন্য। শুভেন্দু অধিকারীর দল এবং তৃণমূল কংগ্রেস দুটো দলই 2026-এ মুখ থুবড়ে পড়বে, সেই জন্য কিছুভাবে একটু নড়াচড়া করে বসার জন্য এই চেষ্টা চলছে, অপচেষ্টা চলছে, আর তাকে যোগ্য সাথ দিয়ে চলছে আমাদের রাজ্য সরকার। এই ধরনের কথা বলছে, কই রাজ্য সরকারের পক্ষ থেকে কোনো একটা স্টেটমেন্ট আপনারা পেয়েছেন? 600 মাদ্রাসা নাকি তৈরির উনি বলছেন, কই আমি দেখুন, আমার বাজেট স্পিচ আমার কাছে আছে গভর্নরের, আপনি চাইলে আপনাকে আমি দেখাতে পারি। ওখানে নতুন মাদ্রাসা তৈরির কোনো জায়গা আমি দেখতে পেলাম না। আমি মাদ্রাসার ইতিহাস, মাদ্রাসার ছাত্রদের অবদান শুভেন্দুবাবু ভালো করে জানেন, এবং আমি বলছি এটা কথা, আমার থেকেও বেশি শুভেন্দুবাবু জানেন। স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী একজন মাদ্রাসার ছাত্র তিনি। যে আমরা প্রাইমারি শিক্ষা ব্যবস্থা যেটা আমূল পরিবর্তন হয়েছে, সেটা যার হাত ধরে হয়েছে, তিনি একজন মাদ্রাসা ছাত্র। শুভেন্দুবাবু ভালো করে জানেন, কিন্তু শুভেন্দুবাবু মাদ্রাসাকে আক্রমণ লক্ষ্যবস্তু করার কারণ হচ্ছে ওনাকে এখন চর্চায় থাকতে হবে, ক্ষমতার পেতে হবে, সেই জন্য মাদ্রাসাকে নিয়ে এত করছে। স্বাধীন ভারতের পাওয়ার ক্ষেত্রে, ব্রিটিশ মুক্ত ভারত পাওয়ার হওয়ার ক্ষেত্রে মাদ্রাসা ছাত্রদের ভূমিকা অতুলনীয় ছিল। আপনি ইন্ডিয়া গেটে যাবেন দিল্লির, সেখানে যে শহীদদের নাম লেখা আছে 93,000, আপনি 60-62,000 মুসলমানের নাম পাবেন। 60-62,000-এর মধ্যে আমি দায়িত্ব নিয়ে পেয়েছি 50,000 মাদ্রাসা ছাত্রদের নাম পাবেন। কারা ওরা, কারা, তাদের কি ভূমিকা ছিল? দেশকে স্বাধীন করতে হবে, আজকে সেই মাদ্রাসাকে দেখে দেওয়ার চেষ্টা করছে। যদি শুভেন্দুবাবু ওই কথা বলে থাকেন, আপনার কথা অনুযায়ী আমি অনুরোধ করব, প্রথমে মাদ্রাসার বর্তমান যে টিচারগুলো আছেন, মুসলমানরা নয়, মাদ্রাসাকে আক্রমণ করবে আর মুসলমানরা উত্তর দেবে না, মুসলমান টিচার নয়। আমি আশা করব মাদ্রাসায় যে সমস্ত নন মুসলিম টিচাররা আমাদেরকে পড়াচ্ছেন, আমিও মাদ্রাসার একজন ছাত্র, আমাকেও রমেশ স্যারের মতো স্যারেরা, আরও স্যারেরা আমাদেরকেও কিন্তু পড়িয়েছেন, আমরা তাদের জ্ঞান চিনার যে জ্ঞান দিয়েছেন, জ্ঞান অর্জন করেছি। তা আমার অনুরোধ, যে সমস্ত শিক্ষা কেন্দ্রে মাদ্রাসাতে প্রায় 50% কিন্তু নন মুসলিম টিচার আছেন, তাদেরকে আমি সম্মান জানিয়ে বলছি, তারা প্রতিবাদ করুন। কারণ মাদ্রাসা যদি জঙ্গি তৈরি হয়, 100টা টিচার থাকলে 50টা টিচার কম বেশি 50টা টিচার কিন্তু হিন্দু সমাজে, তাহলে একজনকে 100% জঙ্গি তৈরি করার ক্ষেত্রে তাহলে 50% কিন্তু নন মুসলিম টিচারের অবদান থাকছে শুভেন্দুবাবুর কথা অনুযায়ী। যদি এই কথা বলে থাকেন শুভেন্দুবাবু, আমি জানি না কি বলেছেন, তবে অনুরোধ করব সেই সমস্ত নন মুসলিম টিচারদের কাছে চুপ থাকবেন না। কারণ মাদ্রাসাতে আপনারা পড়াশোনা করাচ্ছেন, আপনারাও ছাত্র তৈরি করছেন, আপনার ছাত্র সম্পর্কে, আপনার শিক্ষা প্রতিষ্ঠানের সম্পর্কে বাজে মন্তব্য শুভেন্দুবাবু করছে, এর উত্তর আপনাকে দিতে হবে। আর একটা কথা আপনাদের জানিয়ে রাখি, এই মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাতে শুধু মুসলমানরা পড়াশোনা করেনি, প্রায় 10-15% নন মুসলিম ভাইরাও তাদের ছেলে মেয়েদেরকে মাদ্রাসায় পড়ায়। তাহলে মাদ্রাসা থেকে 100টা ছেলে যদি জঙ্গি তৈরি হয়, তাহলে 10-15টা তাহলে কোন সমাজের ছেলে জঙ্গি তৈরি হচ্ছে? শুভেন্দুবাবু ইচ্ছাকৃতভাবে এই ধরনের অবাঞ্ছিত মন্তব্য করছে শুধু মিডিয়াতে চর্চা হওয়ার জন্য।
মানে শুভেন্দু অধিকারীর দল এবং তৃণমূল কংগ্রেস দুটো দলই 2026-এ মুখ থুবড়ে পড়বে, সেই জন্য কিছুভাবে একটু নড়াচড়া করে বসার জন্য এই চেষ্টা চলছে, অপচেষ্টা চলছে, আর তাকে যোগ্য সাথ দিয়ে চলছে আমাদের রাজ্য সরকার। এই ধরনের কথা বলছে, কই রাজ্য সরকারের পক্ষ থেকে কোনো একটা স্টেটমেন্ট আপনারা পেয়েছেন? 600 মাদ্রাসা নাকি তৈরির উনি বলছেন, কই আমি দেখুন আমার বাজেট স্পিচ আমার কাছে আছে গভর্নরের, আপনি চাইলে আপনাকে আমি দেখাতে পারি। ওখানে নতুন মাদ্রাসা তৈরির কোনো জায়গা আমি দেখতে পেলাম না। তারপরেও কিভাবে বলছে ওখানে একটা কলম আছে যেখানে 300 মাদ্রাসাতে অলরেডি আছে, যেটাতে সেটা 600 স্মার্ট ক্লাসরুম। তাহলে একটা মাদ্রাসাতে 2টো স্মার্ট ক্লাসরুম। আমরা তো আধুনিক শিক্ষার জন্য মাদ্রাসাকে প্রেফার করছি, আমরা বারবার বলছি মাদ্রাসায় আধুনিক শিক্ষাও দেওয়া হোক। যারা মাদ্রাসা আধুনিক শিক্ষা দেওয়ার কথা বলে সওয়াল করছে, তারা যখন স্মার্ট রুমের বিরোধিতা কিভাবে করছে? বিজ্ঞানসম্মতভাবে মাদ্রাসা তো পড়ানো হোক, জোর দেওয়ার কথা আমরা বলছি, যদিও মাদ্রাসায় বিজ্ঞান পড়ানো হয়, আরও বেশি সায়েন্স ইকুইপমেন্ট দেওয়া হোক ওখানে, আমরা তো বারবার সওয়াল করছি। যদি প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে মাদ্রাসাতে 2টো করে স্মার্ট ক্লাসরুম তৈরি হয়, তো অসুবিধে কোথায়? এতে অসুবিধে কোথায় জানেন? তাহলে শুভেন্দু বাবুদের রাজনীতি করতে অসুবিধে হবে। অসুবিধা কোথায়? শুভেন্দু বাবুরা যদি না রাজনীতি করতে অসুবিধা হয়, তৃণমূলেরও ভয় দেখানো রাজনীতিটা করতে পারবে না। শুভেন্দু বাবু যত মাদ্রাসার বিরুদ্ধে কথা বলবে, তৃণমূল তত খুশি হবে, মুসলমানদের বুঝাবে, এই দেখ বিজেপি মাদ্রাসার বিরুদ্ধে কথা বলছে, আমি মাদ্রাসার বিরুদ্ধে কথা বলছি না। কিন্তু 10,000 শিক্ষক না দিয়ে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে দিচ্ছে আমাদের রাজ্য সরকার। এমএসকে এসএসকে আনএডের অবস্থা তলনিতে। শুভেন্দুবাবু সবকা সাথ সবকা বিকাশের স্লোগান দিচ্ছেন, আনএডের মাদ্রাসাগুলোকে 237টা আনএডের মাদ্রাসা আছে, পর্যাপ্ত এখন শিক্ষক নিয়োগ নাই, সায়েন্স ইকুইপমেন্ট নাই সে সমস্ত মাদ্রাসাতে, বাচ্চারা মিড ডে মিলও পায় না। এটা একটু বলুন না শুভেন্দু বাবু। 13টা ইংলিশ মিডিয়াম মাদ্রাসা দিয়েছে আমাদের এই রাজ্য সরকার, বর্তমান যে রাজ্য সরকার চলছে সেখানে কন্ট্যাকচুয়াল টিচার দিচ্ছে। মাদ্রাসাতে এমএসসির মাধ্যমে শিক্ষক নিয়োগ হওয়া দরকার, পিএসসির মাধ্যমে শুনছি শিক্ষক নিয়োগ হচ্ছে, সম্পূর্ণ আইন বহির্ভূত। এ কথা শুভেন্দু বাবুর মুখে মানায় না। হ্যাঁ, তখন প্রথম দিকে শুভেন্দু বাবু যখন বিধানসভার বিরোধী দলের নেতা দায়িত্ব নিয়েছিলেন, যেভাবে উনি পারফর্ম করছিলেন, সত্যি আমি আশার আলো পেয়েছিলাম যে একটা বিরোধী দলনেতা হয়ে আসছে, সমগ্র বাংলার মানুষের কথা বলবে। কিন্তু শুভেন্দুবাবু ক্রমশ বিজেপি আর একটা নির্দিষ্ট ধর্মের মানুষের হয়ে কথা বলার জন্য মুখ হচ্ছেন। কিন্তু উনি আর যে পথটা, যে চেয়ারটা শুধু একটা নির্দিষ্ট পার্টি বা একটা নির্দিষ্ট দলের জন্য নয়, সমগ্র 10.5 কোটি মানুষের বিরোধী কণ্ঠটা উনার হয়ে ওঠা দরকার। দুর্ভাগ্যের বিষয় তিনি বিরোধী কণ্ঠ হয়ে উঠতে পারছেন না, তার ওই রাজনৈতিক ফায়দা না হয়তো ঠিক মতো পাবে না। সেই জন্য আমাকে সত্যি অতীব দুঃখর সাথে বলতে লাগছে যে আমরা অনেক বিরোধী দলনেতা দেখেছি, কিন্তু তারা আউট অফ বক্স, অর্থাৎ পার্টির বাইরে গিয়ে, তার ধর্মীয় পরিচয়ের বাইরে গিয়ে মানুষের জন্য কথা বলে। আর বর্তমানে আমরা যে বিরোধী দলনেতা পেয়েছি, আনিস খানের হয়ে কথা বললেও, বকটুয়ে গিয়ে আমার মা বোনেদের, সংখ্যালঘু মুসলমান মা বোনের উপরে অত্যাচার হয়েছে সেটার প্রতিবাদ জানালেও, কিন্তু দিনের শেষে তিনি তার সেই নিজের জায়গায় আবার যেন ফিরে আসছে। অর্থাৎ সে হিন্দুত্বের পলিটিক্স, মুসলমান হিন্দুর মধ্যে লড়াই লাগিয়ে দেওয়ার পলিটিক্স করছে। এই পলিটিক্স দীর্ঘমেয়াদী নয়। এই পলিটিক্সকে বাংলার মানুষ, সম্প্রীতির বাংলার মাটি, ঐক্যের মাটি, এই মাটি কিন্তু প্রশ্রয় দেবে না। তো 2026-এ বিজেপি এবং তৃণমূলকে পরাস্ত করার জন্য বাংলার মানুষ প্রস্তুত হয়েছে। আর ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট যত রাজনৈতিক দল আছে তাদের সাথে আলোচনা চালাচ্ছে, যাতে একটা সুন্দর অবিজেপি তৃণমূলের বিরুদ্ধে একটা জোট তৈরি হয়, যে জোটটা শুধু রাজ্য স্তরে নয়, বুথ থেকে তৈরি করে রাজ্য স্তর পর্যন্ত সমাজের প্রতিটা ক্ষেত্রে যে অত্যাচারের সংগঠিত, যেখানে অত্যাচার হবে তাদের পাশে যে সমগ্র রাজনীতি দল থেকে তাদের সমাধান, এবং যারা অত্যাচার করছে তাদের বিরুদ্ধে লড়াই। শুধু ভোট আসলো, প্রেস কনফারেন্স করে বলে দেওয়া হলো অমুক মোর্চা তৈরি হয়েছে, এটা নয়। এটা করলে বিজেপি তৃণমূলকে হারানো যাবে না। বুথ স্তর থেকে এবং আন্দোলন সংগঠিত করে এই জোট তৈরি করতে হবে, তার চেষ্টায় আমরা আছি। পাশাপাশি চমকপ্রদ জল্পনা বাম শিবিরে, একেবারে তন্ময় ভট্টাচার্য বাম নেতৃত্ব তিনি সাসপেন্ডেড হলেন এবং তারপরেই দেখা গেল বই মেলাতে তিনি বিজেপি স্টলে গেলেন এবং সেখানকার ছবি কিন্তু ইতিমধ্যেই ভাইরাল। সেখানে গিয়ে তিনি সকলের বিজেপি নেতৃত্বদের সঙ্গে হেসে ছবি তুললেন এবং তার সঙ্গে সঙ্গে 12টি বই কিনলেন, যেখানে সম্পূর্ণভাবে আরএসএস এর ইতিহাস এবং বিজেপির ইতিহাস রয়েছে। কোনোভাবে কি জল্পনা বারংবার বাড়ছে যে তাহলে কি তন্ময় ভট্টাচার্য এবার বিজেপি জয়েন করছেন, বিজেপিতে যুক্ত হবেন? কি বলবেন আপনি? কি বলতে চাইছেন যে তন্ময়বাবু 12টা বই কিনে বিজেপির আইডিওলজিটাকে মুখস্থ করে নিক? কারণ এখন বামপন্থী আইডিওলজি কিছুটা হলেও ওনার মধ্যে তো আছে, সেটাকে হজম করে বিজেপিটাকে গিলার পরে যখন বিজেপিতে জয়েন করবে তো বিজেপির মতো কথা বলবে। ঠিক শুভেন্দুবাবু যেটা করলেন, একটা সময় ইফতার কাজ ছিলেন, ইফতার পার্টিতে অংশগ্রহণ করতেন, এখন ইফতার পার্টি তুলে দেওয়ার বিরুদ্ধে, মানে কোডান কোড ওই কথা বলেনি, জাস্ট আমি উদাহরণের জন্য বলছি। তো তন্ময়বাবু বলতে পারছেন আমি তিনি কোন দলে থাকবেন, তবে তিনি ভেরি রিসেন্ট যার
পারফরমেন্স, ওনার যে কথাবার্তাগুলো দেখলাম সত্যি আমাদেরকে ভাবাচ্ছে তন্ময়বাবুর আগামী ডেস্টিনেশন কি আছে সেটা প্রশ্ন থেকে যাচ্ছে, একটা কোশ্চেন মার্ক থাকছে। আমি এখনই কারো বিরুদ্ধে কিছু এই বিষয়টা বলতে পারবো না, তবে একটা কথা বলতে পারি যে দেখুন, বইকে কোথায় কিনবে না কিনবে একটা প্রশ্ন থেকে যাচ্ছে, কিন্তু বই কিনা নেতাদের সাথে সেলফি তোলা, ফটোশ্যুট করার মধ্যে অনেক ডিফারেন্স আছে। অবশ্যই বিরোধী মতের যারা আছেন, মতদর্শনী চলছেন, তাদেরও বই নিয়ে পড়াশোনা করা দরকার তাদের বিরুদ্ধে কাউন্টার করার জন্য। কিন্তু সেখানে গিয়ে তাদের স্টলে গিয়ে সেই সমস্ত নেতা নেত্রীদের সাথে দাঁত কেলিয়ে ছবি তোলা, মানে সরি আমি দাঁত কেলিয়ে ছবি তোলাটা আমি শব্দটা তুলে নিলাম, তাদের সাথে ছবি তোলা মানে কিছু একটা জল্পনা হয়তো অনেক হচ্ছে, সেটা আমি এখনই বলতে পারছি না। তার সঙ্গে সঙ্গে আরো একটি শেষ প্রসঙ্গে যাব। মমতা ব্যানার্জি সম্প্রতি তৃণমূলের একেবারে কমিটি মিটিংয়ে তিনি বলে বসলেন যে একবার করলে ক্ষমা করা যাবে, বারবার করলে ক্ষমা করা যাবে না। প্রসঙ্গ উঠলো মদন মিত্রর, প্রসঙ্গ উঠলো হুমায়ুন কবিরের মতো নেতাদের। কি বলতে চাইছেন, কি বার্তা দিতে চাইছেন 26-এর আগে? কিছুই হবে না। দলের শৃঙ্খলা কমিটির চেয়ারম্যান ছিলেন পার্থবাবু, তিনি এখন জেলে। তিনি শৃঙ্খলা ভঙ্গ করেছেন বলেই তো জেলে গিয়েছেন, তাকে এখনও বহিষ্কার করেছে দল থেকে। এটা ভাবতে পেরেছেন আপনারা? তাহলে দলের আর বাকি নেতাদের কাছে কী মেসেজ যাচ্ছে? যার নামে এই ধরনের গুরুতর অভিযোগ তাদেরকে হচ্ছে। যে অনুব্রত বাবু গরু পাচারের মামলায় অ্যারেস্ট হয়েছিলেন বা আরও আনুষঙ্গিক ছিল, সেই অনুব্রত বাবুকে বলেছে বীরের ন্যায় ফিরিয়ে নিয়ে আসবো। তা ফলে আর যারা আছে তারা বলার উৎসাহ হচ্ছে। তিনি দায়িত্ব নিয়ে বলুক তো, যে এর পরে যে মুখ খুলবেন তাকে আমি সাসপেন্ড করবো, দল থেকে বহিষ্কার করবো, একবার বলতে পারবে? যে আরাবুল ইসলাম অধ্যাপিকাকে জগ ছুড়ে মেরেছেন, সেই আরাবুল ইসলামকে সাসপেন্ড করার কদিন পরে ফিরিয়ে নিয়ে এসছে, যদিও তিনি এখন সাসপেন্ডেড। তারপরে দেখুন আমরা পঞ্চায়েত সমিতির সভাপতি বানিয়ে দিচ্ছিল 2021-এ, আর সভাপতি হওয়ার জন্য কতক্ষণ করলো ভাঙড়ে আরাবুল শওকত সাহেবরা। যে শওকত সাহেবকে মমতা ব্যানার্জি নিজে সার্টিফিকেট দিয়েছে তুই তো বোম্বা দিস, সেই শওকত সাহেবকে এখন একাধিক বিধানসভার অবজারভার করছে, মানে নেতা বানাচ্ছে। এখন কি বোম্বাদা উনি ভুলে গেছেন? সেই শওকত সাহেবকে রাজ্য স্তরে নেতা বানাচ্ছে। তৃণমূল কংগ্রেসের যে যত বড় দুর্নীতি করবে সে তত বড় পদ পাবে, যত ফল স্টক করবে তার তত প্রমোশন হবে। ওইগুলো শুধুমাত্র এই পাবলিক সিম্প্যাথি নেওয়ার জন্য কথা বলছে।